দেশ জুড়ে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। যে কোনো ভারতবাসীর কাছে আজকের দিনটির গুরুত্ব অপরিসীম। ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে যারা ছিলেন তাদের আমরা সবাই চিনি, তাদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু সেই বিশাল স্বাধীনতার লড়াইয়ে এমন বহু ব্যক্তি রয়েছেন যাদের কেউ চেনেন না, যাদের নাম ইতিহাসে কখনো কোথাও স্থান পায়নি, কিন্তু তাদের অবদান কোনো অংশেই কিন্তু কম ছিল না। আমরা তাদের লড়াইকেও আজ কুর্নিশ জানাই। আর দেখুন, স্বাধীনতা দিবস পালন মানেই লড়াইটা শেষ এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, বরং বলা ভালো স্বাধীনতা দিবসের পরের দিন থেকেই ভারতে শুরু হয়েছিল আরও একটা লড়াই, আর যা আজও অব্যাহত। আর তা হলো ভারতের সার্বভৌমত্ব বজায় রাখার লড়াই, ভারতকে স্বাধীন রাখার লড়াই। আর এই লড়াইতেও দেশের কিছু সৈনিক রয়েছেন যাদের কেউ চেনেন না, যাদের নিয়ে কোনো আলোচনা হয় না, অথচ তাদের অবদানের জন্যই ভারত আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, রুখে দিতে পেরেছে এবং দিচ্ছে একের পর এক শত্রুদের চক্রান্ত। আজ 15ই আগস্ট স্বাধীন ভারতের এমন কিছু সৈনিকের কথা বলবো যাদের সম্পর্কে হয়তো আপনারা আগে কখনো শোনেননি। স্বাধীন ভারতের সেই ধুরন্ধরদের বেশিরভাগই বরাবরই থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। আজ বলবো তাদের কথা। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 1947-এর 15ই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, দেখতে দেখতে তার 80তম দিবস পেরিয়ে গেল। কিন্তু দেশ স্বাধীন হলেও দেশের শত্রু শেষ হয়ে যায়নি। সীমারেখার অপর প্রান্তে থাকা শত্রুপক্ষ প্রতি মুহূর্তে ছলে বলে কৌশলে আঘাত হানার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভারত বরাবরই তা প্রতিহত করেছে এবং করে যাচ্ছে। ভারতের সার্বভৌমত্ব রক্ষায় যেমন দেশের স্থল, নৌ, বায়ু সেনারা তাদের কামাল দেখাচ্ছে, তেমন আবার ভারতের এমন কিছু সন্তান রয়েছেন যারা নিজেদের কথা না ভেবে একেবারে অন্তরালে থেকে শত্রুর মাটিতে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করে চলেছেন। তাদের কাউকে ইসলামাবাদের ভ্রান্ত নীতির জেরে কিংবা চাপিয়ে দেওয়া গুপ্তচর বৃত্তির অভিযোগে বন্দী বানানো হয়েছে, কেউ দীর্ঘদিন জেল খেটে মুক্তি পেয়েছেন, আবার কারো প্রাণদণ্ড হয়েছে। তবে পাক মাটিতে দীর্ঘদিন গুপ্তচর বৃত্তি করেও নির্বিঘ্নে দেশে ফিরেছেন একমাত্র অজিত দোভাল। বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই মানুষটির জীবন কোনো রোমাঞ্চকর সিনেমার থেকে কম নয়। সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুলেছেন এই অজিত দোভাল। ডিসকভারি চ্যানেলের ডিক্লাসিফাইড অপারেশন সিঁদুর ডকুমেন্টারিতে অজিত দোভাল পাকিস্তান সহ ভারতের সমস্ত শত্রুপক্ষকে সাফ বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এবার কোনো কিছু শুরু হলে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যত দূর প্রয়োজন আমরা ঠিক তত দূর পর্যন্ত যেতে প্রস্তুত। এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই, আমরা রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করি। বিশ্বের কাছে অজিত দোভালের বার্তাটি অত্যন্ত স্পষ্ট। ভারতের উদারতা বা অধিক সহনশীলতাকে যেন তার দুর্বলতা বলে ভুল না করা হয়। জানেন কি, এই অজিত দোভাল মুসলিম সেজে 7 বছর পাকিস্তানে আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করেছেন। তার ছদ্মনাম ছিল 007। অজিত দোভালের রোমাঞ্চকর এই কাহিনীর আগে আসুন আপনাদের সামনে আজ এমন কিছু মানুষের কাহিনী তুলে ধরি যারা ওই পাকিস্তানের মাটি থেকে ভারতের জন্য কাজ করে গেছে। তালিকায় প্রথম নামটি হলো মোহনলাল ভাস্কর ওরফে মোহাম্মদ আসলাম। পেশায় একজন শিক্ষক ছিলেন এই মোহনলাল ভাস্কর, কিন্তু তিনি শিক্ষকতার চাকরি ছেড়ে গোয়েন্দা সংস্থায় যোগ দেওয়ার পর মাত্র 1 বছরের মধ্যে অত্যন্ত চতুরতার সঙ্গে নাম ধর্ম পাল্টে পাকিস্তানে প্রবেশ করেন। একবার দুবার নয়, 16 বার সফলভাবে ভারত পাকিস্তান সীমান্ত পারাপার করেছেন তিনি এবং সেখান থেকে তথ্য নিয়ে ফিরে এসেছেন। ভাস্করের মিশনের অন্যতম লক্ষ্য ছিল পাকিস্তানের প্রাথমিক স্তরের পারমাণবিক পরিকল্পনা এবং গবেষণা সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করা, পাশাপাশি পাকিস্তানের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ, সেনা মোতায়েন, নতুন সামরিক ঘাঁটি নির্মাণ এবং আমেরিকা থেকে আসা বিখ্যাত প্যাটন ট্যাঙ্কের অবস্থান ও চলাচল ট্র্যাক করা।
পাকিস্তানি সমাজের সঙ্গে মিশে যাওয়ার জন্য মোহনলাল ভাস্কর নাম শুধু পাল্টেছিল এমনটা নয়, নাম পাল্টে মোহাম্মদ আসলাম নাম রেখেছিল। তারপর ওই পাক মুসলমান হিসেবে নিজেকে বা নিজের পরিচয়কে একেবারে নিখুঁত করতে ধর্মীয় রীতি অনুযায়ী খতনা বা সুন্নাত পর্যন্ত করিয়েছিলেন, যাতে কোনো অবস্থাতেই তার আসল পরিচয় ফাঁস না হয়। শেষবার 1968 সালের 16ই সেপ্টেম্বর তিনি তার 17তম মিশনের উদ্দেশ্যে রওনা হন এবং 17ই সেপ্টেম্বর পাকিস্তানের বেদিয়ান এলাকা দিয়ে লাহোরে প্রবেশ করেন। এই যাত্রায় তার সঙ্গে যুক্ত ছিলেন অমরিক সিং নামে আরও এক সহযোগী অপারেটিভ। কিন্তু ভাস্কর জানতেন না যে এই অমর সিংকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আগেই কিনে নিয়েছিল। এই ডাবল এজেন্টের দেওয়া তথ্যের ভিত্তিতেই পাকিস্তানি কাউন্টার ইন্টেলিজেন্স ভাস্করকে গ্রেপ্তার করে। চরবৃত্তির দায়ে 1967 সাল থেকে 1974 সাল পর্যন্ত পাকিস্তানের জেলে বন্দী ছিলেন তিনি। বন্দী থাকাকালীন ভাস্করকে জেরা করার পাশাপাশি তার উপর বীভৎস নির্যাতন করা হয়। সেকলে হাত পা বাঁধা অবস্থায় উপড়ে ফেলা হয়েছিল তার চুল, দাড়ি, ভুরু। কিন্তু কোনো অবস্থাতেই কোনো কথা বের করতে পারেনি পাকিস্তান। 7 বছর জেল খাটার পর অভিনেতা অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চনের সুপারিশ আর সিমলা চুক্তির সৌজন্যে মুক্তি পান তিনি। দেশে ফিরে 1983 সালে তার পুরো মিশনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন মোহনলাল ভাস্কর, যার নাম অ্যান ইন্ডিয়ান স্পাই ইন পাকিস্তান। জন্মভূমির জন্য সারা জীবন উৎসর্গ করে দেওয়া এই মহান দেশপ্রেমিক প্রয়াত হন 2004-এর 22শে ডিসেম্বর। মোহনলালের পর যে নামটি উঠে আসে তিনি হলেন কাশ্মীর সিং। ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণকারী এই কাশ্মীর সিং আগে ভারতীয় সেনাবাহিনী এবং পাঞ্জাব পুলিশে কর্মরত ছিল। পরবর্তীতে তাকে গুপ্তচর হিসেবে নিয়োগ করা হয়েছিল। ভারতের জলন্ধরে তাকে 3 মাসের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়, যার মূল অংশ ছিল নিখুঁত ফটোগ্রাফি এবং পাকিস্তানি সামরিক যান এবং কৌশলগত কেন্দ্রগুলো চেনার কৌশল। এরপর মোহাম্মদ ইব্রাহিম এই ছদ্মনাম নিয়ে 70-এর দশকে পাকিস্তানে প্রবেশ করেন তিনি। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের যেমন পেশোয়ার, রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ছবি তোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ভারতীয় হ্যান্ডলারদের কাছে পাঠানোই ছিল তার মূল কাজ। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার জন্য উর্দু ভাষা শেখার পাশাপাশি এই কাশ্মীর সিংও ধর্মীয় রূপান্তরের প্রতীক হিসেবে খতনা করিয়েছিলেন। কিন্তু 1973 সালে পেশোয়ার রাওয়ালপিন্ডি রোডে একটি বাসে যাওয়ার সময় তারই এক সহকর্মীর মাধ্যমে গোপন পরিচয় ফাঁস হয়ে গেলে পাকিস্তান গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে। এরপর তিনি টানা 35টি বছর পাকিস্তানের বিভিন্ন কারাগারে চরম নির্যাতন এবং নির্জন কারাবাসের শিকার হন। দীর্ঘ নির্যাতনের পরেও তিনি ভারতের কোনো গোপন তথ্য প্রকাশ করেননি। কিন্তু 2008 সালে এই কাশ্মীর সিং ভারতে ফিরে এসেই জনসমক্ষে স্বীকার করেছিলেন যে তিনি ভারতের হয়ে গুপ্তচর বৃত্তির দায়িত্ব পালন করছিলেন। ভারতের এই বীর সন্তান 2021 সালের জানুয়ারিতে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মোহনলাল ভাস্কর হোক কিংবা কাশ্মীর সিং, এরা প্রত্যেকেই অন্তরালে থেকে ভারতের জন্য কাজ করে গেছেন। ভারতের এই ধুরন্ধরদের মধ্যে অন্যতম অজিত ডোভাল কিভাবে পাকিস্তানের পরমাণু কেন্দ্রের গোপন তথ্য এবং নমুনা সংগ্রহ করেছিলেন। কে ছিলেন রবীন্দ্র কৌশিক, কেন তাকে দ্য ব্ল্যাক টাইগার বলা হতো। দেখুন, আজ যাদের কথা আমি আপনাদেরকে বলছি এরা কেউ স্বাধীনতা সংগ্রামী নন, কিন্তু ভারতের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এদের অবদান অনস্বীকার্য। এরা প্রত্যেকেই নিজেদের পরিবার পরিজনকে ছেড়ে একেবারে অন্য একটি দেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের জন্য, দেশের জন্য কাজ করে গেছেন। আর এই কাজের পরিবর্তে যে তারা বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন এমনটা কিন্তু নয়। জানেন কি, এই ধুরন্ধরদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি পাকিস্তানের সেনাবাহিনীতে নিযুক্ত পর্যন্ত হয়েছিলেন, এমনকি পাকিস্তানের একটি মেয়েকে বিয়ে পর্যন্ত করেছিলেন। মানুষটির নাম রবীন্দ্র কৌশিক। রাজস্থানের শ্রীগঙ্গানগরে 1952-র 11ই এপ্রিল এই রবীন্দ্রর জন্ম। স্নাতক হওয়ার পর লখনৌয়ের জাতীয় স্তরের নাটক প্রতিযোগিতায় অভিনয় করছিলেন তিনি। আর ঠিক সেই সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের আধিকারিকদের নজরে পড়ে যান তিনি। রবীন্দ্রর অভিনয় করার ইচ্ছেটাই হয়ে ওঠে তার বেঁচে থাকার মূল শর্ত। রয়ের আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করার জন্য 2 বছর ধরে দিল্লিতে কঠোর অনুশীলন পর্ব চলে তার।
উর্দু শেখার পাশাপাশি রবীন্দ্রকে শেখানো হয় ইসলামিক সংস্কৃতির খুঁটিনাটি। 1975 সালে এই রবীন্দ্র দুবাই, আবুধাবি হয়ে পৌঁছে যায় পাকিস্তানে। তার নতুন পরিচয় হয় নবী আহমেদ শাকির। নষ্ট করে ফেলা হয় তার ভারতীয় পরিচয়ের যাবতীয় নথি। পরবর্তীতে রবীন্দ্র ওরফে ওই আহমেদ করাচি বিশ্ববিদ্যালয় থেকে আবার এলএলবি সম্পূর্ণ করেন। পাকিস্তানের সেনাবাহিনীর গোপন তথ্য জানতে সরাসরি একেবারে পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন তিনি। রবীন্দ্র ওরফে আহমেদকে পাক সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে নিয়োগ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তিনি আবার মেজর পদে উন্নীত হয়েছিলেন। আর এই সময় পাকিস্তান সেনাবাহিনীর এক দর্জির মেয়ে আমানতকে বিয়েও করেছিলেন রবীন্দ্র। তাদের একটি সন্তানও হয়েছিল। কিন্তু অধিকাংশ আন্ডারকভার এজেন্টদের মতন তাকেও সরকারিভাবে মেনে নেওয়া হয়নি। সংবাদ মাধ্যম সূত্র বলছে 1979 থেকে 1983 পর্যন্ত রবীন্দ্র কৌশিক বহু গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাঠিয়েছিলেন। তার পাঠানো তথ্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। রবীন্দ্র কৌশিককে তার বুদ্ধিমত্তা এবং কাজের জন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক টাইগার। এটাই ছিল তার সাংকেতিক নাম। কিন্তু মোহনলাল ভাস্কর বা কাশ্মীর সিংয়ের মতন অন্য আর এক এজেন্টের নির্বুদ্ধিতার মাসুল দিতে হয়েছিল এই রবীন্দ্রকে। 80 দশকের গোড়ার দিকে এই রবীন্দ্রকে সহযোগিতা করার জন্য ইনায়াত মসিহা নামে আরও এক আন্ডারকভার এজেন্টকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই ইনায়াত ধরা পড়ে যায় পাকিস্তানি গোয়েন্দাদের হাতে। আর এরপর জেরায় ইনায়াত নাকি রবীন্দ্র কৌশিকের আসল পরিচয় প্রকাশ করে দিয়েছে, যার ফলে রবীন্দ্রকে গ্রেপ্তার করা হয় এবং তার উপর চলতে থাকে অকথ্য অত্যাচার। 1985 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে পাকিস্তান হাইকোর্টে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত করা হয়। এরপর 16 বছর ধরে পাকিস্তানের বিভিন্ন শহরের জেলে ছিলেন এই রবীন্দ্র। তার পরিবারের দাবি, কারাবন্দী অবস্থাতেও গোপনে চিঠি পাঠিয়েছিলেন তিনি। আর সেখানে লেখা ছিল কি অকথ্য যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। 1.5 দশকেরও বেশি সময় ধরে নির্মম অত্যাচার সহ্য করার পরে 2001 সালে রবীন্দ্র কৌশিক মারা যান মুলতানের কেন্দ্রীয় কারাগারে। যক্ষাসহ একাধিক অসুখে আক্রান্ত ছিলেন তিনি। রবীন্দ্রর মা অমলা দেবী 2006 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। আর ততদিন পর্যন্ত ভারত সরকারের তরফে প্রতি মাসে সামান্য কিছু মাসোহারা পাঠানো হয়েছে বলেই জানা গেছে। ব্ল্যাক টাইগারের পরে যে নামটি উঠে আসে তিনি হলেন অজিত দোভাল। মুসলিম সেজে 7 বছর পাকিস্তানে আন্ডারকভার এজেন্ট ছিলেন এই অজিত দোভাল। আর আগেই বলেছি তার ছদ্মনাম ছিল 007। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের কাল্পনিক চরিত্র সিক্রেট এজেন্ট জেমস বন্ডের কোড নাম ছিল 007। কিন্তু বাস্তবের 007 হলেন বর্তমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 1980-র দশকে তিনি নিজের আসল পরিচয় সম্পূর্ণ লুকিয়ে একজন পাকিস্তানি মুসলিম হিসেবে লাহোর এবং ইসলামাবাদে বসবাস করেন। পাকিস্তানের আমজনতার সঙ্গে মিশে যাওয়ার জন্য তিনি নিয়মিত মসজিদে নামাজ পড়তে যেতেন। বেশ কিছু গোয়েন্দা রিপোর্টে বলা হয় সংবেদনশীল তথ্য সংগ্রহের জন্য অজিত দোভাল বহুবার সাধারণ ভিখারির ছদ্মবেশও ধারণ করেছিলেন। পাকিস্তানে এক মসজিদের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করার সময় এক বৃদ্ধ মৌলবী তার কানের লতিতে ফুটো বা ছিদ্র দেখে তিনি হিন্দু কিনা জানতে চান। সেই সময় বুদ্ধিমত্তার সঙ্গে অজিত দোভাল জানিয়েছিলেন ছোটবেলায় এক হিন্দু পরিবারেই সে বড় হয়েছে আর সে কারণেই তার কানে ফুটো করা হয়েছিল। যদিও পরবর্তীতে তিনি তার পরিচয় সম্পূর্ণ সুরক্ষিত রাখতে তিনি তার কানে প্লাস্টিক সার্জারিও করিয়েছিলেন। তবে পাকিস্তানের মাটিতে গুপ্তচর হিসেবে অজিত দোভালের সবচেয়ে বড় ব্রেক থ্রু ছিল পাকিস্তানের পরমাণু রহস্য উন্মোচন। পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু গবেষণাগার কাহুটার রিসার্চ লাইব্রেরির ওপর নজর রাখার দায়িত্ব ছিল দোভালের ওপর। সেখানকার বিজ্ঞানী এবং কর্মকর্তারা যে নাপিতের দোকানে যেতেন, দোভাল সেখানে নজরদারি শুরু করেন। কৌশলে নাপিতের দোকানের মেঝেতে পড়ে থাকা ওই বিজ্ঞানীদের চুলের টুকরো সংগ্রহ করে তা ভারতে পরীক্ষার জন্য পাঠাতেন তিনি। আর পরীক্ষায় ওই চুলেই ইউরেনিয়াম এবং রেডিয়েশনের উপস্থিতি মেলে, যা থেকে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির গোপন প্রচেষ্টাকে প্রমাণ করে দিয়েছিল। তবে শুধু বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতেও অজিত দোভালের কম কারনামা নেই।
আপনারা জানেন ওই 1980-র দশকে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির দখল করে নিয়েছিল খালিস্তানি জঙ্গিরা। অপারেশন ব্লু স্টার শুরুর আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা একটি কৌশল নিয়েছিল, যার দায়িত্বে ছিলেন এই অজিত দোভাল। স্বর্ণ মন্দিরের আশেপাশে একজন সাধারণ রিক্সা চালক হিসেবে ঘুরতে শুরু করেন দোভাল। বিভিন্ন কাজের মাধ্যমে জঙ্গিদের বিশ্বাস অর্জন করে ফেলেন তিনি। নিজেকে একজন পাক আইএসআই এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে জঙ্গিদের কাছে পৌঁছে যান তিনি। খালিস্তানি জঙ্গিরাও তাকে নিজেদের লোক ভেবে সমস্ত রণকৌশল বলে দেয়। সেই সমস্ত তথ্য দোভাল আবার পৌঁছে দেন ভারতীয় সেনার কাছে। দোভালের দেওয়া নিখুঁত তথ্যের উপর ভিত্তি করেই ভারতীয় সেনা কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই একেবারে সফলভাবে ওই জঙ্গিদের আত্মসমর্পণ করাতে বাধ্য করে। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত ইরাকে আটকে পড়া নার্সদের উদ্ধার হোক কিংবা কান্দাহার বিমান হাইজ্যাক অথবা হালের অপারেশন সিঁদুর, সব ক্ষেত্রেই অজিত দোভাল তার ক্ষুরধার বুদ্ধির প্রমাণ রেখেছেন। পাকিস্তানের মাটিতে ভারতীয় ধুরন্ধরদের তালিকাটা বিশাল। তাদের অনেকের সম্পর্কে আমরা জানতে পেরেছি, আবার অনেকেই থেকে গেছেন পুরোপুরি অন্তরালে। দেখুন, কিছুদিন আগেই আপনাদের একটি এপিসোডে জানিয়েছিলাম পাকিস্তানের মাটিতে গত 3 থেকে 4 বছরে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে লস্করে তৈবার 30 জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। আর ভিডিও প্রকাশ করে এই তথ্য স্বীকার করেছিল জঙ্গি নেতা রিজওয়ান হানিফ। অনেকেই মনে করছেন যে এই সবই নাকি ভারতীয় ধুরন্ধরদের কাজ, কারণ আজকের ভারত অন্য ভারত, মার খায় না, ঘরে ঢুকে মারেও। তাই আজ ভারতের উর্দিধারী সেনানীদের পাশাপাশি দেশের 80তম স্বাধীনতা দিবসে আমাদের সম্মান ও কুর্নিশ রইল এই সমস্ত জানা অজানা ধুরন্ধরদের প্রতি। নমস্কার, বন্দে মাতরম।